মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে চলতে চলতে নিজেকে মানাতে মানাতেই সারাটা জীবন চলে যায়। অনেকেই বলে মেয়েদের নাকি কোনো ঘর হয় না। আসলে দেখবেন মেয়েদের ছাড়া কোনো ঘরই সম্পূর্ণ নয়। একটা সংসার সাজাতে গোছাতে পরিপাটি রাখতে সবচেয়ে বড় অবদান একটা নারী বা মেয়েরই থাকে। তারপরও শুনতে হয় মেয়েদের কোনো ঘর হয় না। যেই ঘরে মেয়েদের জন্ম হয় একদিন সেই ঘরটাই ছেড়ে পরের ঘরে চলে যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি। নিজেকে উপস্থাপন করছি আমার প্রিয় শহর এবং জন্মস্থান ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তানজিম আরহামের স্কুল শুরু হয়ে গেছে। আজকে তানজিম স্কুলে যাবে, তো ওকে একটু স্যুপ নুডলস করে দিয়েছি, একটা ডিম পোস্ট করে দিয়েছি। ও নাস্তা সেরে এখন স্কুলে চলে যাবে। আজকে বাসায় খাবারগুলো রেডি ছিল, সেই জন্য আজকে ওর সঙ্গেই টিফিনটা দিয়ে দিচ্ছি। না হলে দেখা যায় অন্য সময় যখন টিফিনের টাইম হয় তার আগে টিফিনটা দিয়ে দেই খাবার রেডি না থাকলে। তো আজকে যেহেতু খাবার রেডি সেই জন্য ওর কাছেই দিয়ে দিয়েছি। আর ওদের স্কুলে ভাত দিতে হয় টিফিন টাইমে। ওদের টিফিনটা শুরু হয় 1:30 থেকে, তখন তো দুপুরের লাঞ্চের টাইম হয়। সেই জন্য আর কি ভারী খাবার নিতে হয়, না হলে টিচার্সরা আবার একটু কমপ্লেন করে। বড় ছেলেকে বিদায় দিয়ে নাস্তা বানাতে রান্নাঘরে চলে আসলাম। আজকে পরোটা, আলু ভাজি, ডিম পোস্ট করব আর সঙ্গে চা বানাবো। চা তো থাকতেই হয়। তো বড় ছেলে স্কুলে যাওয়ার পর মেজো ছেলে স্কুল থেকে চলে আসবে। এখন আমাদের জন্য নাস্তা বানাচ্ছি। আজকে আপনাদের ভাইয়ার একটু তাড়া আছে, সে তাড়াতাড়ি দোকানে চলে যাবে, তার কিছু কাজ আছে। সেই জন্য ফার্স্টে ওনার নাস্তাটা রেডি করে দিচ্ছি, তারপর আমাদেরটা আস্তে আস্তে বানিয়ে পরোটা ভেজে তারপর আমরা নাস্তা করব। তো এখানে 3টা হাঁসের ডিম পোস্ট করে নিচ্ছি। শীতের দিনে হাঁসের ডিম খেতে বেশি ভালো লাগে। এখন হচ্ছে পরোটাগুলো ঘি দিয়ে ভেজে নিচ্ছি। যারা এই পর্যন্ত ব্লগটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন, আমার ব্লগটি দেখছেন, তাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। অনেকেই ভাবতে পারেন যারা আমার রেগুলার ভিউয়ার্সরা আছেন আমি কি শুধু পরোটাই খাই, রুটি খাই না। অনেকে হয়তো এটা মনে মনে বলতে পারেন। আসলে পরোটা যেদিন বানানো হয় সেদিনই সকালের নাস্তাটা শেয়ার করি। আর আমি সবসময় কি করি, রুটি বানিয়ে 5-6 দিনের জন্য ফ্রোজেন করে রাখি। দেখা যায় সকালের নাস্তায় তাড়া থাকে, তো নাস্তাটা ফ্রোজেন করা রুটিগুলো দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আর কি সকালে অন্য কোনো নাস্তার রেসিপি শেয়ার করি না। আর আমার বাসায় পরোটা রুটি ছাড়া কিছুই খাওয়া হয় না সকালের নাস্তায়। অনেকে তো ভাত খায়, বিভিন্ন টাইপের খাবার খায়। আমার বাসায় আবার রুটি পরোটা ছাড়া অন্য কিছু খাওয়া হয় না। নাস্তা পানি সেরে নিয়ে আমার বেডরুমে চলে আসছি। বেডশিটটা আজকে চেঞ্জ করতে হবে, সেই জন্য অন্য একটা বেডশিট পেরে দিয়েছি আর আগেরটা ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আমার রুমের এই বেডশিটটা অনেকেই পছন্দ করেন, বিশেষ করে আমার ননদ অনেক বেশি পছন্দ করে। কেউ যখন আপনার কোনো একটা জিনিস বা কোনো একটা বিষয়ে অনেক বেশি প্রশংসা করে, দেখবেন পরবর্তীতে এই জিনিসটা করতে নিলে বা এই কাজটা করতে নিলে কিন্তু সেই কথাগুলো মনে পড়ে। তো যখনই বেডশিটটা চেঞ্জ করি বা এই বেডশিটটা দেখি তখনই ওনার কথা আমার বেশি মনে পড়ে। আমার বেডরুমের ফার্নিচারগুলো আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে। আজ থেকে প্রায় 12 বছর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এখনো অনেক সুন্দরভাবে ব্যবহার করছি, কোনো রকম পোকা বা ঘুণে ধরেনি, এখনো অনেক সুন্দর চকচকে। আর আমার কাছে কেন জানি বাবার বাড়ির কোনো জিনিসই ফেলতে ইচ্ছে হয় না। যদি সেটা ভেঙে যায় তারপরও এটা আমি যত্নে রেখে দিই স্মৃতি হিসেবে। বাবার বাড়ির যে কোনো জিনিস ভালোবাসা আসলে অনেক বেশি টানে আমাকে। আর সেই জিনিসগুলোকে আমি অনেক সুন্দর করে যত্ন করে ব্যবহার করি।
তো যাই হোক, এখন আমি সুন্দর করে রুমটা গুছিয়ে নিচ্ছি, প্রত্যেকটা কর্নার গুছিয়ে নিচ্ছি। আর আমার একটা অভ্যাস, গুছালেই ফার্নিচার ক্লিন করতে হয়, না হলে আমার কাছে ভালো লাগে না। ভালোবাসার মানুষগুলো কাছে থাকলে কতটা যে আনন্দ লাগে, আর যখন আমাদের ছেড়ে চলে যায় দূরে তখন কিন্তু ঠিক ততটাই কষ্ট লাগে। আমার বিআইন যতদিন ছিল ততদিন অনেক বেশি মজা করেছি, ঘোরাফেরা করেছি, খাওয়া দাওয়া করেছি, শপিং করেছি। তো আজকে সেই শপিংগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছুদিন আগে গিয়েছিলাম আমরা সবাই মিলে নিউ মার্কেট শীতের কেনাকাটা করার জন্য। আমার কেনাকাটা মানেই হচ্ছে সংসারের জন্য কেনাকাটা, নিজে কিনি আর না কিনি একটা হলেও সংসারের যেই কোনো জিনিস আমাকে কিনতেই হবে। তো গিয়েছিলাম নিজের জন্য কেনাকাটা করতে, তো নিজের জন্য 1 টাকার জিনিসও কিনিনি, কিন্তু ভরপুর শপিং করেছি আমার সংসারের জন্য। অনেকদিন যাবতই এগুলো জমিয়ে রেখেছিলাম, নিউ মার্কেট গেলে কিনবো, সেখানে আবার কম প্রাইসে পাওয়া যায়। তো আমি যেই পাতিলটা বা ফ্রাই প্যানটা নিয়েছি ফার্স্টে, সেটা হচ্ছে নিয়েছি পেনকেক বানানোর জন্য। আমার বাচ্চারা পেনকেক অনেক বেশি পছন্দ করে। আর এই পাতিলটা হচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য, আর এই 2টা ঢাকনা হচ্ছে ভাপা পিঠা বানানোর যে মোল্ড সেটা। তো এই ঢাকনা দিয়েই বানাতে হয়। আর এটা হচ্ছে চিতই পিঠা বানানোর জন্য নিয়েছি। চিতই পিঠা বানানোর জন্য অলরেডি বাসায় একটা তাওয়া আছে, সেটার মধ্যে ছোট ছোট 5টা আর কি বানানো যায়। তারপরও এটা নিয়েছি, এটার মধ্যে নিলে হয় কি বড় একটা করে বানানো যাবে। আর এই মশলার জারটা নিয়েছি, যে জারটা আপনারা অলরেডি আমার একটা ভিডিওতে দেখেছেন। এটা নেওয়ার মূলত কারণ হচ্ছে যত বাটা মশলা আছে সব কিছু বেটে এটার মধ্যে রেখে দিব, যখন যেটা দরকার শুধু একটা নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এটার দাম নিয়েছিল মাত্র 120 টাকা। আমার আজকের শপিং এর মেইন আকর্ষণ হচ্ছে এই চায়না কড়াই বা চাইনিজ কড়াইটা। এই কড়াইটা অনেক দিন যাবৎ শুধু দেখছিলাম সবাই ব্যবহার করছে কম বেশি, ইউটিউবে, তারপর টিকটকে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, যেখানেই ঢুকি শুধু এই চায়না কড়াইটা। আর এই পাতিলটা নিয়েছি মূলত পোলাও, মাংস, খিচুড়ি রান্না করার জন্য, যদিও এটার মধ্যে আমার ফিরনি রান্না করার ইচ্ছে আছে। এই ছিল আমার নিউ মার্কেট থেকে করা শপিং। সঙ্গে ছোট্ট একটা প্যান নিয়েছি, অনেক কিউট। এটা নেওয়ার মূল কারণ হচ্ছে ডিম পোচ বা ডালে ফোড়ন, খিচুড়িতে ফোড়ন, মানে ফোড়ন দেওয়ার জন্য। আর এই ব্যাগটা নেওয়া হয়েছে বাচ্চার বাবাকে খাবার দেওয়ার জন্য। আপনাদের ভাইয়ার খাবারটা দুপুরে দোকানে পাঠাতে হয়, সেই জন্য ব্যাগটা নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমি চায়না কড়াইটাকে ব্যবহার করার জন্য উপযোগী করব, আর সেই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চায়না কড়াইটা হচ্ছে 29 cm এর, আর এটার প্রাইস নিয়েছিল 900 টাকা। আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। আর এটাকে ব্যবহার করার আগে কিন্তু মাজা ঘষার একটা ব্যাপার থাকে, যদিও সবাই বলে দেয় যে এটার মধ্যে কোনো জিনিস নিচে লাগবে না, পুরা লাগবে না। তো আপনাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। তো চুলায় বসানোর আগে আমি ভালো করে একটু ছাই দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন চুলাটা অন করে দিচ্ছি আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা এখন আমি পুড়িয়ে কালো বানিয়ে ফেলবো। দেখুন তেলটা দেওয়ার পরে কিন্তু কড়াইটা থেকে কালো কালো আবরণ বের হয়ে আসছে। আমি কিন্তু কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কিছুক্ষণ চুলার উপরে কড়াইটাকে বসিয়ে রাখবো, আর দেখুন কি পরিমাণের কেমিক্যাল বা ময়লা বের হচ্ছে। আমার কড়াইটা বসিয়ে রাখার কারণ হচ্ছে কড়াইটাকে পুড়ে ফেলতে হবে, পুড়ে ছাই বানাতে হবে। তো আমি কিন্তু সেটাই করেছি। এই পর্যায়ে আমাদের একটা ভুল হচ্ছে, আমরা কড়াইটাকে ডিরেক্ট পানি দিয়ে ভালো করে মাজা ঘষা করে পরিষ্কার করতে চাই, কিন্তু এটা করলে হবে না। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি, তার সঙ্গে চিমটি পরিমাণে ডিটারজেন্ট আর 3-4টা লেবু স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। এই পানিটাকে এখন আমি বলক আনাবো, আর খুন্তি দিয়ে অনবরত এভাবে নেড়ে চেড়ে যে পুরা অংশগুলো সেগুলো উঠিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা উঠিয়ে ফেলেছি। কিছুক্ষণ গরম পানিটা এভাবে রেখে দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। তারপর আমি পানিটা ফেলে দিব। ফেলে দেওয়ার পর গরম গরম এই কড়াইটাকে ক্লিন করতে হবে। কড়াইটা কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু পোড়া দাগ উঠবে না। চায়না কড়াই বলতে না, যে কোনো পাতিলের পোড়া দাগ উঠাতে হলে কিন্তু গরম গরমই
পাতিলটাকে পরিষ্কার করতে হয়। ঠান্ডা হলে দেখা যায় ময়লাগুলো লেগে যায়, পুরা দাগগুলো আর উঠতে চায় না। আমি এখন শিরিষ কাগজ দিয়ে কড়াইটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক অংশ কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে আমি কিছুটা ছাই এবং কিছুটা ডিটারজেন্ট অ্যাড করে সেই শিরিষ কাগজটা দিয়ে ঘষা মাজা করে কড়াইটাকে ক্লিন করে নিচ্ছি। অনেকেই এখন ভাবতে পারেন যে এই বেটির কি মাথা খারাপ হয়েছে, বেটি যে এখন নতুন কড়াইটাকে পুইরা কালো বানায়া নিজের হাত নষ্ট কইরা আবার কড়াইটাকে নতুন করতেছে। আসল কথা হচ্ছে এই চায়না কড়াইটা, এসএস এর কড়াইটা, এটা কিন্তু অনেক পাতলা। তো আপনাদেরকে তার আগে বলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কড়াইটাকে আমি ঘষা মাজা করে কি সুন্দর নতুনের মতো চকচক করেছি। নতুনের মতো চকচক করলেও এই যে একটা ঘষা মাজার দাগ, সেটা কিন্তু নতুন কড়াইতে পড়ে গেছে। আর নতুন কড়াইয়ের এসএস এর যে একটা গ্লেজ বা যে একটা হাইলাইট করতো, এখন কিন্তু সেটা আর নেই। বোঝাই যাচ্ছে কড়াইটা পুরনো, কিন্তু কড়াইটা কিন্তু একদম নতুন। তো সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই কোনো জিনিসই চকচক করলে কিন্তু সোনা হয় না। আমার মনে হয় কম বেশি সব গৃহিণী আপুদেরই এই কড়াইটা কেনার অনেক বেশি ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। আমরা এখন শুধু চাকচিক্যের পেছনেই দৌড়াই, ভালো খারাপ গুণার আমাদের একদমই টাইম নেই। তো আমি বারান্দায় আসছি কিছু কারি পাতা তোলার জন্য। আজকে মুরগি রান্না করব, তো মুরগি রান্নাতে আজকে কারি পাতাটা আমি অ্যাড করব, সেই জন্য কারি পাতা নিতে বারান্দায় আসছি। শীত আসলে গাছের অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়। আমার মানি প্ল্যান্ট গাছগুলো একদমই নেতিয়ে যাচ্ছে, দেখতে কেমন যেন হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে মুরগি রান্না করার জন্য আলুটা ভেজে নিব। আজকে এই নতুন চায়না কড়াইতেই আলু ভাজবো। একটু আগে যে কড়াইটাতে তেল দেওয়ার পর কড়াইটা কালো হয়ে পুড়ে গিয়েছিল, এখন কিন্তু সেম কড়াইতে তেল দেওয়ার পর কোনো রকম পোড়া অংশ দেখতে পারলেন না। তার কারণ হচ্ছে আমি মাজা ঘষা করে ভাজা পোড়া করার জন্য উপযোগী করে নিয়েছি। এখন আলুগুলো ভেজে আমি নামিয়ে ফেলবো। নতুন আলু দিয়ে আজকে বড় লাল মুরগি রান্না করব। আমরা তো লাল মুরগি বা সোনালী মুরগি বলি। যারা আমার মতো চাইনিজ বা চায়না এসএস এর কড়াইগুলো কিনতে চাচ্ছেন, তারা একবার হলেও আজকে আমার ভিডিওটি দেখে নেবেন। তাহলে আশা করছি আপনারা আমার মতন ঘষা মাজা আর কান্না করবেন না। আমার কিন্তু হাতের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে, দেখতেই পারছেন। চায়না এসএস এর কড়াইগুলোর তলা কিন্তু একদম পাতলা হয়ে থাকে। কড়াইটা হাতে নিলেই বুঝতে পারবেন কড়াইটা কতটা পাতলা। পাতলার কারণে তাড়াতাড়ি পুড়া লেগে যায়। এই কড়াইতে রান্না করার টেকনিকটা হচ্ছে চুলার আঁচটা একদমই লো করে রাখতে হবে, তারপর তেলটা অ্যাড করতে হবে। আর তেলটা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারপর সঙ্গে সঙ্গে যেটাই রান্না করবেন বা ভাজা পোড়া করবেন করে নিতে হবে, তাহলে কড়াইটা আর পুড়বে না। আর এটার মধ্যে যাই রান্না করেন না কেন, আপনাকে একদম দাঁড়িয়ে থেকে রান্নাটা শেষ করতে হবে, না হলে কিন্তু কড়াইটার মধ্যে বা যেটাই রান্না করবেন সেই জিনিসটা পুড়া লেগে যাবে। এটা আমি পার্সোনালি বলছি, যেহেতু এটার মধ্যে আমি অলরেডি রান্না বান্না করছি, সেই জন্য নিজের এই রান্নার এক্সপিরিয়েন্স থেকে আর কি আমি আপনাদেরকে বলছি। এই কড়াইতে রান্না করলে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিষয়টা হচ্ছে ঝোলের তরকারি একদম টুবু বা ভরা করে রান্না করা যাবে না, তাহলে দুই পাশে যে হাতলের স্প্রিং বা নাটের যে অংশটা আছে সেখান থেকে পানি পড়তে চুলায় আপনার চুলাটা কালি হয়ে যাবে আর কি, পানিটা বেয়ে পড়ে। তো এই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন আজকে আমি মুরগি রান্না করছিলাম, তখন সেই হাতলের পিন থেকে বা সেই হাতলের স্প্রিং বা যেটাই বলেন সেটা থেকে একটু করে পানি পড়ছিল। তো এটার মধ্যে রান্না করলে দেখা যাবে শুকনা জাতীয় কোনো খাবার রান্না করতে হবে, আর ঝোল রান্না করলে সেটা হবে একদমই হাতলের নিচের অংশ পর্যন্ত যেন আসে, উপরে যেন না আসে। যারা এই চায়না এসএস এর কড়াইটা ব্যবহার করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তারা অবশ্যই দেখবেন। আশা করছি আপনারা একটু হলেও ধারণা পাবেন। এই কড়াইটা নতুন রাখতে হলে সব সময় মাজা ঘষার উপরে রাখতে হবে, আর তখন কিন্তু হাতের অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাবে। আমার কাছে মনে হয় 1000 টাকা দিয়ে এই কড়াই না কিনে অন্য একটা ভালো মানের কড়াই কিনে কিন্তু শান্তিতে ইজিলি ব্যবহার করা যাবে। তো আমি কিন্তু কাপড়গুলো মেশিন থেকে বের করে বারান্দায় নেড়ে দিয়েছি।
এখন শুকাতে দিয়ে দিব। আর আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।